ওয়েলকাম টু ইউনিকর্ন, ওয়েলকাম টু কিউএনএ ভিডিও 2025। তো 2025-এ কিউএনএ ভিডিও বানানো হয়নি, তো তাই বছরের শেষ সময়ে এসে একটা কিউএনএ ভিডিও দিচ্ছি। আর অবভিয়াসলি তোমরা জানো প্যাটার্নটা, তোমাদের প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেবো। কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম, সেখানে প্রায় 400-র উপর প্রশ্ন এসেছে। তবে সব প্রশ্ন অবশ্যই নেওয়া পসিবল না, সেখান থেকে মোটামুটি 50টা মতো প্রশ্নের উত্তর কিন্তু দিতে চলেছি অ্যান্সার এই ভিডিওতে। তো লাস্ট অব্দি যুক্ত থেকো, হয়তো একটু ভিডিওটা বড় হতে পারে, তবে আশা করবো তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখবে। ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর কিউএনএ ভিডিও দেখছো মানে আশা করি চ্যানেলে নতুন নও, তাও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তাহলে ক্রিকেট বা ফুটবল রিলেটেড আরও ভিডিও ভবিষ্যতে আমাদের চ্যানেল থেকে পেতে থাকবে। এবং সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করতেও ভুলো না। তো যদি আমরা শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন করেছে সাজিব গেমিং, 1K 10K 100K সাবস্ক্রাইবার্স, কোনটাতে বেশি খুশি হয়েছিলে? দেখো ভাই, আমার স্বপ্নই ছিল 1 লক্ষ সাবস্ক্রাইবার করা, সিলভার প্লে বটন পাওয়া, যেটা আছে পেছনে দেখতেই পাচ্ছ। তো আমি 1 লক্ষ সাবস্ক্রাইবারটাতেই সব থেকে বেশি খুশি হয়েছিলাম। তবে হ্যাঁ, প্রথম 1000 সাবস্ক্রাইবার হওয়াটাও একটা আলাদা অনুভূতি ছিল, যে হ্যাঁ 1000 জন সাবস্ক্রাইব করে দিয়েছে, সেটা সেই সময়ের একটা আলাদা ফিলিং। বাট টার্গেটটা ছিল 1 লক্ষ সাবস্ক্রাইবার, তো সেটা হওয়াতে সব থেকে বেশি আই থিঙ্ক খুশি হয়েছিলাম। তারপর দ্বিতীয় প্রশ্ন করেছে ইটস মোস্তাফা, দাদা কবে আইফোন 17 প্রো ম্যাক্স নেবে? ভাই আমার আইফোন নেওয়ার এখন কোনো ইচ্ছা নেই, আমার স্যামসাং ভালোই চলছে, তো আমি আপাতত স্যামসাংয়েই খুশি আছি। দেন প্রশ্ন করেছে আলাউদ্দিন মোল্লা, শ্রেয়াস আয়ার কেন টেস্ট ম্যাচে সুযোগ পায় না? দেখো, বর্তমান সময়ে শ্রেয়াস নিজেই জানিয়েছে সে লং ফরম্যাটে খেলতে চাইছে না এখন, কারণ তার যে পিঠের একটা ইস্যু হয়, মাঝে মধ্যে ইনজিওর্ড হয়ে যায়, সেই কারণে। তবে তার আগে যখন শ্রেয়াস অ্যাভেলেবেল ছিল তখনও কিন্তু টিম সিলেক্ট করেনি তাকে, সেই কারণেই খেলছিল না। আর এখন তো শ্রেয়াস নিজেই জানিয়েছে সে টেস্ট ম্যাচ থেকে বা 5 দিনের ক্রিকেট, রঞ্জি ট্রফি, সেই সব থেকে একটুখানি দূরে থাকতে চাইছে, হোয়াইট বলই ফোকাস করতে চাইছে। দেন তারপর সুপ্রতিম পাল 18 প্রশ্ন করেছে হোয়াই অলওয়েজ ইউ ডিফেন্ড হর্ষিত রানা, অনলি বিকজ অফ হি প্লেস ফর কেকেআর অর এনি পার্সোনাল রিজন? বি রিয়েলিস্টিক ওয়ান, আই রেসপেক্ট ইউ বাট ডোন্ট এক্সপেক্ট দিস ফ্রম ইউ। দেখো, আমার মনে হয় তুমি যদি একটু হেটার্সের চশমাটা সরিয়ে রেখে অ্যানালিসিস করো, সেখানে বর্তমানে ভারতীয় ক্রিকেটে এমন বোলার খুব কমই আছে যে 140+ গতিতে বল করতে পারে, প্লাস তার স্লোয়ানটা 110-112 কিলোমিটারের পাশাপাশি, প্লাস নতুন বল সুইং করাতে পারে, মিডলে হিট দ্য ডেক বোলিং করতে পারে, ডেথে বোলিং করতে পারে। এই যে এতগুলো অ্যাসপেক্ট খুব কম ইন্ডিয়ান বোলারেরই আছে। এবং যখনই ভারতীয় টিম ওই টাইপের 140+ গতির বোলার পায়, সেই বোলারকে সবসময় ভারতীয় সেটআপে তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করে। সেটা নবদীপ সাইনির ক্ষেত্রে হয়েছে, উমরান মালিকের ক্ষেত্রে হয়েছে, মায়াঙ্ক যাদবের ক্ষেত্রে হয়েছে। এবং এদের থেকে অবভিয়াসলি হর্ষিত রানা বেশি ইমপ্রেস করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে, সেই কারণে সে একটা লং রান পাচ্ছে। হ্যাঁ, হর্ষিতের এখনও লাইন এবং লেন্থের প্রবলেম আছে, সেটা যদি হর্ষিত শুধরে নেয় আরও ডেঞ্জারাস হয়ে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে সেটা খেলতে খেলতেই শোধরাবে, না খেলিয়ে তো শোধরানো যাবে না। মোহাম্মদ সিরাজ যখন এসেছিল তখনও মানুষ এরকম বলতো, বাট 3-4 বছর ধরে খেলে খেলে সিরাজ কিন্তু দেন ওডিআইতে কতটা এফেক্টিভ হয়েছে বা বর্তমানে টেস্টে কেমন বোলিং করছে আমরা দেখতে পাচ্ছি। তো প্লেয়ারদের সুযোগ দিতে হবে, বয়স অনেক কম হর্ষিতের, তো তার সামনে একটা লম্বা কেরিয়ারের সুযোগ আছে। প্লাস তার সঙ্গে সঙ্গে হর্ষিতের আরও একটা পজিটিভ হচ্ছে সে ব্যাট করতে পারে, যেখানে 2027 বিশ্বকাপ সাউথ আফ্রিকাতে ইন্ডিয়া হয়তো 8 নম্বরে এমন একটা বোলার খুঁজবে যে ব্যাট করতে পারে, এবং সেই জায়গাতে মিডিল ওভারে প্রপার গতিতে বোলিং প্লাস ব্যাটিং, সেই একটা অ্যাসপেক্ট যেটা হর্ষিত রানা দিচ্ছে, যেই কারণে আগে ইন্ডিয়া শার্দুল ঠাকুরের মতো প্লেয়ারকে অনেক সুযোগ দিয়েছে। বাট বোলিং ওয়াইজ বা স্কিল ওয়াইজ হয়তো শার্দুল ঠাকুর হর্ষিতের লেভেলের না মিডিল ওভারে বোলিং করার জন্য। সেই জন্য কিন্তু হর্ষিতকে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট সুযোগ দিচ্ছে, প্ল্যানিংটা 2 বছর পরের ততদিনে রেডি করার চেষ্টা করছে। এবং দেখো, সিরাজ, বুমরা এরা অটোমেটিক চয়েস, বা অর্শদীপ এরা এক ধরনের বোলার, বাট মিডিলে বোলিং করার জন্য ইন্ডিয়ার একটা ওই টাইপের বোলার লাগবে 2027 ওয়ার্ল্ড কাপে, সেই কারণেই হর্ষিতকে রেডি করার চেষ্টা করছে। আর বেশিরভাগ বাইলেটারাল ম্যাচ খেলার কারণ ওটাই যে একটা বড় টুর্নামেন্টের প্রস্তুতি, সেই জন্যই ইন্ডিয়া বুমরা বা সিরাজের মতো প্লেয়ারকে এখন সাউথ আফ্রিকার এগেনস্টেও খেলাচ্ছে না, এমন 3 জন ফাস্ট বোলারকে খেলাচ্ছে, যে এখান থেকে যদি 2 জনকে আমরা রেডি করতে পারি ব্যাকআপ হিসেবে, সেটা আমাদের ভবিষ্যতে গিয়ে লাভ দেবে। কারণ ফাস্ট বোলাররা যে কোনো সময় ইনজিওর্ড হয়ে যায়, তোমাকে বিকল্প তৈরি করে রাখতে হবে। এবং সেখানে দাঁড়িয়ে ব্যাটিং প্লাস হর্ষিতের যেরকম বোলিং এবিলিটি, সেগুলো যথেষ্ট একটা এক্সাইটিং প্রোফাইল হর্ষিত রানা নিয়ে আসছে, সেই কারণেই সে সুযোগ পাচ্ছে। শুধুমাত্র সবসময় জাজ করতে গেলে হবে না, সিলেক্টারদের ভাবনাটা কি সেটাও ভাবতে হবে। হ্যাঁ, বেশ কিছু প্লেয়ার্সের সঙ্গে অন্যায় হয়তো হচ্ছে, বাট হর্ষিতকে নিয়ে ভাবনা চিন্তাটা বোঝা যাচ্ছে। পার্টিকুলারলি ওডিআইতে তাকে বেশি করে সুযোগ দিতে পারে। আমার মনে হয় না টি20তে অর্শদীপ সিং এর আগে হর্ষিতের সুযোগ পাওয়া উচিত, বাট টেস্টে এই মুহূর্তে হর্ষিতকে খেলিয়ে দেওয়া উচিত। বাট ওডিআই ফরম্যাটে কিন্তু হর্ষিতকে টিম ইন্ডিয়া ট্রাস্ট করতে পারে। তারপর সানু ঘোষাল জিজ্ঞেস করেছে, দাদা কি মনে হয় পরের ইয়ার মিনস নেক্সট সিজন আইপিএল কোন টিম জিতবে? তোমার ওপিনিয়নটা দিও। দেখো, আইপিএল এর ব্যাপারটা হচ্ছে যে কোনো টিম জিততে পারে 10টা টিমের মধ্যে। আইপিএল প্রত্যেকটা দলই শক্তিশালী হয়, ব্যাপারটা হচ্ছে যে কোন টিমটা ক্লিক করে যাচ্ছে।
সেটা সব থেকে বেশি ম্যাটার করে। 2023-এর কেকেআরের যেরকম সিজন গিয়েছিল সেখান থেকে 2024-এ কেকেআর ওইভাবে ঘুরে দাঁড়াবে কতজন এক্সপেক্ট করেছিল? 2-3টে শাইনিংয়ে পুরো ব্যাপারটা ঘুরে গিয়েছিল। সেম 2025-এ আরসিবি চ্যাম্পিয়ন হবে এটাও কি সবাই এক্সপেক্ট করছিল? হয়তো না, কিন্তু ব্যাপারটা কি ক্লিক করে গিয়েছে। তুমি যদি দেখো টিম ডেভিড বলো, সে তো আগেও আইপিএলে খেলেছে, বাট লাস্ট ইয়ার আরসিবির ওই যে খেলাটা খেলেছে সেটা আগে কোনোদিন খেলেছে? সেম জিতেশ শর্মা, সেম রোমারিও শেফার্ড বা জোস হ্যাজেলউড। তো যেই টিমটা ওরকম ক্লিক করে যাবে সেই টিমটাই জিততে পারে, তুমি আগে থেকে প্রেডিক্ট করতে পারবে না। এরপর রাকিব মণ্ডল প্রশ্ন করেছে, দাদা তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তোমার ভিডিও আমি 2 বছর ধরে দেখছি, থ্যাংক ইউ। তোমার বাড়ি কোথায়? তুমি কত বছর ধরে ভিডিও করো? দেখো আমি ভিডিও করছি 2018 সাল থেকে, তো অলমোস্ট 7 বছরের বেশি হয়ে গিয়েছে, 8 বছরের কাছাকাছি। আর আমার বাড়ি হচ্ছে হুগলি জেলায় তারকেশ্বরের কাছাকাছি, আমি বলি হরিপালের কাছাকাছি, বাট যারা জানো এখানে মালিয়া স্টেশন থেকে আমার বাড়ি সব থেকে কাছে, মালিয়া স্টেশন থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যেই। তারপর রাজু হালদার প্রশ্ন করেছে, দাদা তোমার বাড়ি কোথায়? জাস্ট আগেই আনসার দিলাম। তারপর তোমার সব থেকে পছন্দের খাবার কি? ভাই খাবার টেস্টি হলে সব কিছুই পছন্দের, বাট আমি পার্সোনালি বেশি ফ্রাইড রাইস চিলি চিকেনটা এনজয় করি। বাকি মাটনও ভালোই লাগে, সব কিছুই ভালো লাগে দেখতে গেলে অ্যাকচুয়ালি, যেগুলো আর কি টেস্টি খাবার। এবং তুমি এখন কোন খেলা বেশি করো, ফুটবল নাকি ক্রিকেট? দেখো আমি ওভারঅল বেশি ক্রিকেটই খেলেছি, বাট মাঠে গিয়ে তো এখন আর অতটা খেলা হয় না। যাদের সাথে খেলতাম তারা এখন কাজে ব্যস্ত হয়ে গেছে, আমিও কাজে ব্যস্ত হয়ে গেছি, ফলে অতটা আর খেলাধুলা হয় না। তবে লাস্ট মাসখানেক আগে ক্রিকেট খেলেছি, অনেকদিন খেলাধুলার মধ্যে নেই, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। বাট ইচ্ছা তো ক্রিকেট খেলতেই এখন বেশি করে মাঝে মধ্যে, কারণ ফুটবল খেলার মতো ফিটনেস নষ্ট হয়ে গিয়েছে, আর নেই। দেন তারপর অংশুমান মণ্ডল প্রশ্ন করেছে, দাদা আমার 3টে প্রশ্ন। এইভাবে ভারতীয় ফুটবল চলতে থাকলে আমরা কি 2045-এর মধ্যে ওয়ার্ল্ড কাপ যোগ্যতা অর্জন করতে পারবো? তার জন্য এই মুহূর্তে আমাদের কী কী পরিবর্তন করা দরকার? দেখো এখন থেকে বলা মুশকিল, তবে যদি কোনোভাবে ইন্ডিয়া ওসিআই পিআইও প্লেয়ারদের অ্যালাউ করতে পারে দেন কোয়ালিফাই করার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। বাট শুধুমাত্র ভারতীয় ফুটবলারদের দিয়ে যেরকম বর্তমানে স্ট্রাকচার চলছে বা শেষ 10 বছর ধরে চলছে, সেই স্ট্রাকচারে 2045 কেন 3045-এও কোয়ালিফাই করা সম্ভব হবে না। তো সেখানে অবশ্যই স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে, ফুটবলারদের দায়িত্ব নিতে হবে, ভারতীয় ফুটবলারদের যারা বর্তমানে ট্যালেন্টেড ফুটবলার তাদেরকে আইএসএল-এর কোটি টাকার লোভে পা না দিয়ে যদি বিদেশে গিয়ে 2-3 বছর ধরে খেলে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারে, সেই মানসিকতা নিয়ে আসতে পারে, বা যখন দেশের হয়ে মাঠে নামছে সেই সময় নিজেদের 100% দেবার কথা ভাবে, তাহলে হয়তো সম্ভব। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র ভারতীয় ফুটবলারদের দিয়ে হওয়াটা চাপ। যদি ধীরে ধীরে ওসিআই পিআইও প্লেয়ারদের অ্যালাউ করে, সেখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, সেখানে একটা পসিবিলিটি তৈরি হতে পারে। দেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা হঠাৎ করে এত পিছিয়ে গেলাম কেন ফুটবলে? তোমার কি মনে হয় প্রধান কারণটা? দেখো প্রথমত করাপশন তো আছেই, পলিটিক্স আছে, এআইএফএফ একদম জঘন্য একটা বডি। তার পাশাপাশি তুমি ভারতীয় প্লেয়ারদেরও দোষ দেবে, ভারতীয় ক্লাবদেরও দোষ দেবে, প্রত্যেকের দোষ আছে, সেই কারণেই আমরা পিছিয়ে যাচ্ছি ডে বাই ডে। এবং আইএসএল কি আদৌ হবে? কোনো খবর আছে নতুন কোনো টেন্ডার বা ওই ওসিআই পিআইও প্লেয়ারদের নিয়ে? দেখো এখন তো নতুন করে কোনো খবর নেই, আইএসএল কবে হবে সেই নিয়েও কোনো খবর নেই, পিআইও ওসিআই প্লেয়ারদের নিয়েও কোনো খবর নেই। তবে কিছু বিদেশি ফুটবলার যারা তাদের নাগরিকত্ব ছেড়ে রায়ান উইলিয়ামসের মতো ভারতের হয়ে খেলার জন্য ইচ্ছা প্রকাশ করছে, সেরকম 3-4 জন এলেও হয়তো আমরা কিছুটা ইম্প্রুভমেন্ট দেখতে পারবো। কারণ ভারতীয় ফুটবলারদের থেকে তারা এত বেশি কন্ট্রিবিউট করতে পারে, বিশেষ করে যদি সান হুন্দালের মতো স্ট্রাইকার আসে, রায়ান উইলিয়ামস সে আক্রমণ ভাগে তোমার অনেকটা কি বলবো ভ্যারাইটি অ্যাড করতে পারবে, বা যদি একজন সেন্ট্রাল মিডফিল্ডার আসে তাহলে হয়তো কিছুটা ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পেতে পারি। সেটা ওসিআই পিআইও প্লেয়ারদের এখন অব্দি অ্যালাউ করা নিয়ে খবর নেই, বাট মেবি ফিউচারে পজিটিভ নিউজ আসতেও পারে। দেন তারপর সৌপ্তিক দাস প্রশ্ন করেছে, দাদা তুমি কোন ইউরোপিয়ান ক্লাবকে সাপোর্ট করো? তো আমি বার্সেলোনাকে সাপোর্ট করি, ইউরোপের ক্লাবদের মধ্যে বার্সেলোনাই আমার ফেভারিট। তারপর শেখ সাহিল বলেছে, আমি এতদিন ধরে তোমার ভিডিও দেখছি তাও তুমি কোনো কিউএনএতে আমার নাম নাও না। নিয়ে নিয়েছি তোমার নাম, এবার শান্তি। শেখ সাহিল তোমার নাম নিয়ে নিয়েছি। এরপর মনিরুল খান বলছে, হর্ষিদ উমরান পাথিরানা এই পেস অ্যাটাক হলে কেমন হবে কেকেআরের? হর্ষিদ উমরান পাথিরানাতে হর্ষিদ রানা নয় নিউ বলে বোলিং করে দিল, বাকি তোমার নিউ বলে বল করার মতো বোলার নেই। উমরান মালিককে খেলালে তাকে মিডলেই বল করাতে হবে, নতুন বল দিলে মার খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ডেথেও কন্ট্রোল করতে সব অসুবিধা হতে পারে। তো কেকেআরের উমরানের জায়গাতে একটা নতুন বলের বোলার লাগবে যদি পাথিরানাকে খেলাতে চায়, সেখানে পাথিরানার সঙ্গে হর্ষিদ ডেথে কম্বিনেশন করতে পারে, সেই জায়গাতে আমি তো উমরানের আগে বৈভবকেই চুজ করবো। বাকি যদি অকশানে কেকেআর আরও ভালো ইন্ডিয়ান পেসার তুলতে পারে সেটা বেটার হবে। তারপর শুভঙ্কর সরকার জিজ্ঞেস করেছে, আইপিএল অকশন ডেট কবে? আইপিএল অকশনের ডেট হচ্ছে 16ই ডিসেম্বর। কটা থেকে হবে সেটা এখন অবধি আপডেট আসেনি, বাট দুপুরবেলা 2:30 থেকে শুরু হবে, সেটাই ধরতে পারো। দেন রাজা পাত্র বলেছে, দাদা তোমার ভয়েসটা খুব সুন্দর,
ধন্যবাদ। আমার বাড়ি নৈহাটি। আমার প্রশ্ন হলো অ্যাটলেটিকো কলকাতায় তোমার ফেভারিট প্লেয়ার কে ছিল? আমার ছিল শামিক দুতি। আর তোমার? অ্যাটলেটিকো কলকাতাতে অনেক প্লেয়ারই আমার ফেভারিট ছিল। শামিক দুতি আমারও একজন পছন্দের প্লেয়ার ছিল। ইয়ান হিউমকে আমার ভীষণ ভালো লাগতো। তার সঙ্গে সঙ্গে একটা প্লেয়ার ছিল জাভি লাড়া, মনে আছে? জাভি লাড়াকে আমার পার্সোনালি হেভি লাগতো, জাভি লাড়ার যে খেলার স্টাইল সেইটা। তোমাদের কার কার জাভি লাড়াকে ভালো লাগতো কমেন্টে জানিও। বোরজা ফার্নান্ডেজ ছিল, তাকেও ভালো লাগতো, দারুণ প্লেয়ার ছিল। তো এই প্লেয়ারগুলি আমার ফেভারিট ছিল। তারপর প্রাণেন্দু দুয়ারি প্রশ্ন করেছে, দাদা আমি মেদিনীপুর থেকে বলছি, বাট আমি কোনোদিন অ্যান্সার পাইনি। তো দাদা আইএসএল কবে থেকে স্টার্ট হবে? না, হবে না। এর অ্যান্সার ভাই আমার কাছেও নেই যে অ্যাকচুয়ালি লাস্ট অব্দি কি হতে চলেছে। হোপফুলি হবে, হলেই ভালো, বাট পজিটিভ আপডেট তো আজ অব্দি দাঁড়িয়ে কিছু নেই। এরপরে বং হরিনাম সংকীর্তন বলেছে, দাদা তুমি তো বললে কেকেআর কাকে নিলে ভালো হয়, কিন্তু কাকে নিলে তুমি আপসেট হবে একটু বলো। আর ভেঙ্কি মামা কোন খারাপ ডিসিশন অকশনে নিতে পারে বলে ভয় হচ্ছে, এটুকু জানাও। লাভ ফ্রম পশ্চিম মেদিনীপুর। দেখো, কাকে নিলে খুশি হব না এই একটা ব্যাপার নয় সেরকম, বাট টিমের ব্যালেন্স যেন খারাপ না হয়। ঠিক আছে, যদি ভেঙ্কি মামার ইচ্ছা হয় ভেঙ্কটেশ আয়ারকে ফেরাবো, আবার তাকে যদি 7-8 কোটিতে ফেরাই ঠিক আছে, বাট যদি আবার তার পেছনে 12-13 কোটি খরচা করে দেয় তখন প্রবলেম হতে পারে। যদি পাথিরানাকে নেবার কথা ভাবে, পাথিরানাকে নেয় 10-12 কোটিতে, ভালো সিদ্ধান্ত। তবে যদি পাথিরানাকে নেবো বলে একদম মাথা খারাপ করে 20 কোটি খরচা করে দেয় তখন সেটা ভুল হতে পারে। এই টাইপের যে ডিসিশন, যেমন গত বছর ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে করেছিল, সেরকম কিছু খারাপ সিদ্ধান্ত না নিলেই হলো। একদম অল আউট একটা প্লেয়ারের পেছনেই যাওয়া উচিত, সেটা ক্যামেরন গ্রিন। বাকি কারোর পেছনে একদম অল আউট মাথা খারাপ করে ছোটার মতো কোয়ালিটি হয়তো নেই, এটা একটা ফ্যাক্ট। তারপর সুদীপ দাস প্রশ্ন করেছে, যদি আপনার একটি ড্রিম বোলিং অ্যাটাক তৈরি করতে হয় তাহলে কোন 4 জন বোলারকে নেবেন? 4 জন না 5 জন বললে হয়তো বেশি সুবিধা হতো। ড্রিম বোলিং অ্যাটাকে এবার ডিপেন্ড করছে তোমার যে ফরম্যাটটা কি। যদি টেস্ট ফরম্যাট হয়, আমি তো মিচেল স্টার্ক, জিমি অ্যান্ডারসন, জসপ্রীত বুমরা এই 3 জনের সঙ্গে ফাস্ট বোলিং যাব। সেম ওডিআই ফরম্যাট হলে সেই জায়গাতে মিচেল স্টার্ক থাকবে, জসপ্রীত বুমরা থাকবে, ডেল স্টেইনকে আনবো। টি20 ফরম্যাটে ডেল স্টেইনের জায়গাতে আমি হয়তো মালিঙ্গাকে প্রেফার করব। এগুলো তোমার ফাস্ট বোলার হবে। স্পিনারদের মধ্যে টি20তে সুনীল নারাইন, রশিদ খান আমার ফেভারিট পছন্দ হবে। সেম টেস্টে হয়তো রবিচন্দ্রন অশ্বিনের মতো কারোর সঙ্গে যাব। সেন ওয়ান সে একটা অপশান হতে পারে টেস্ট বা ওডিআইতে, মুথাইয়া মুরলীধরন, এই টাইপের অপশন থাকছে। ফরম্যাট অনুযায়ী ডিপেন্ড করবে। যদি টি20র জন্য বলো আজকের দিনে দাঁড়িয়ে আমার পছন্দের বোলিং অ্যাটাক হবে মিচেল স্টার্ক, জসপ্রীত বুমরা, লাসিথ মালিঙ্গা, তার সঙ্গে সুনীল নারাইন আর রশিদ খান। কারণ এই বোলিং অ্যাটাক নিয়ে গেলে তোমার টিমে ব্যালেন্সও থাকবে, 5টা প্রপার বোলার, তার সঙ্গে সঙ্গে স্টার্ক, রশিদ, নারাইন সবাই ব্যাট হাতে কিছু না কিছু কন্ট্রিবিউট করতে পারবে, টিমের ব্যালেন্সও বজায় থাকবে। তারপর GRK6 বলেছে, বলছি দাদা কাভে আমারনের সাথে কিছু এগোলো? না ভাই, সেই 2024 ফাইনালে হায়দ্রাবাদ হারার পর থেকে আর এগোয়নি, কিছু ব্লক করে দিয়েছে। তারপর সাগনিক চ্যাটার্জি বলছে, আমার দুটো প্রশ্ন আছে। ফার্স্ট, ইন্ডিয়ান ফুটবল দেখাটা, এটাকে নিয়ে ভাবা এটা কি আমাদের অপরাধ? ভাই বিশাল বড় অপরাধ ইন্ডিয়ান ফুটবল দেখা, এর থেকে বড় অপরাধ আর কিছু হয় না। আর আজ অব্দি কটা প্রপোজাল পেয়েছো বা কজনকে প্রপোজ করেছো? কি মনে হয় এই থোবড়ায় কেউ প্রপোজ করবে, বা আমি কোন কনফিডেন্স নিয়ে করব? তারপর প্রিয়ঙ্কর দাস বলেছে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি দাদা? তো আমি ইঞ্জিনিয়ারিং করেছি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আর শুভ বলেছে, দাদা আমি তোমার ভিডিও দেখার অপেক্ষায় থাকি আর Q&A কোশ্চেন করছি, তুমি একটাও অ্যান্সার দাওনি, প্লিজ আমার নামটা নিয়েও রিকোয়েস্ট করলাম তোমাকে। তো শুভ, তোমার নাম নিয়ে নিয়েছি, খুশি থাকো। তারপর সুমন বিশ্বাস বলেছে, দাদা ডেভন কনওয়েকে কি কেকেআর নিতে পারে? তোমার কি মত? আমার মনে হয় না নেওয়াটা ঠিক হবে। মানে ডেভন কনওয়ের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন নেই, বাট ডেভন কনওয়ে, কুইন্টন ডিকক অনেকটা একই টাইপের প্লেয়ার যারা কেকেআরের স্ট্র্যাটেজিতে শ্যুট করবে না। কারণ এই টাইপের প্লেয়ারগুলো ক্লাস প্লেয়ার, একটু টাইম নিয়ে খেলতে পছন্দ করে, যেটা ডিককের ক্ষেত্রেও হচ্ছিল। কেকেআর তাকে গিয়ে বলছিল তুমি প্রথম থেকে মেরে খেলো, সেটা তার আর কি তার সঙ্গে শ্যুট করছিল না। সেম ডেভন কনওয়ের সঙ্গেও হবে। সেই জায়গাতে কেকেআর যারা ন্যাচারালি অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান, সেরকম ব্যাটসম্যান নিক, জেমি স্মিথ হতে পারে, সেটা ফিন অ্যালেন হতে পারে, বেন ডাকেট হতে পারে, জেক ফ্রেজার ম্যাকগ্রাক হতে পারে, তারা এই টাইপের রোলটা বেশি ভালো প্লে করতে পারবে। তো আমার মনে হয় কেকেআরের যেটা দরকার সেই টাইপের প্লেয়ার নিলেই বেটার হবে। ডেভন কনওয়েকে নিলে লাস্ট ইয়ার যেটা ডিককের সঙ্গে হয়েছিল সেই সেম জিনিস রিপিট হবে। তারপর কিং প্রশ্ন করেছে, দাদা তুমি ইউটিউব ভিডিওর পাশাপাশি আর কি করতে তোমার ভালো লাগে? দেখো, ইউটিউব ভিডিওর থেকেও বেশি আমার খেলা দেখতে ভালো লাগে। খেলা দেখতে ভালো লাগে বলেই হয়তো এত ইউটিউব ভিডিও কনসিস্টেন্টলি দিতে পারি আমি তোমাদেরকে। বাকি তো গান শুনতে ভালো লাগে, ট্রাভেল করতে ভালো লাগে, খাওয়া দাওয়া করতে ভালো লাগে, অনেক কিছুই ভালো লাগে আর কি। দেন সৌরভ পাল প্রশ্ন করেছে, দাদা তুমি কেমন আছো? ভালো আছি। আর তোমার বাড়িতে সবাই কেমন আছে? বাড়িতেও সবাই ভালো আছে, থ্যাংক ইউ খবর নেওয়ার জন্য। দেন মহারাজ দে প্রশ্ন করেছে, আমার একটাই প্রশ্ন, মোহনবাগানের প্লেয়ার অনিরুদ্ধ থাপা বিয়ে করে নিল, তুমি কবে বিয়ে করছো? ভাই অনিরুদ্ধ থাপা বিয়ে করেছে, তার সঙ্গে আমার বিয়ে করার কি সম্পর্ক? আজব প্রশ্ন ভাই তোমার। দেন তামিম জিজ্ঞেস করেছে, দাদা আমি তামিম, তোমার অল ভিডিও আমার দেখা, দাদা তুমি যদি অকশন টেবিলে থাকতে
ক্যামেরন গ্রিনের পর তোমার প্রাইম টার্গেট কে থাকতো যার জন্য অল আউট যেতে? দেখো আমার তো পছন্দ জেমি স্মিথ, আমার হেভি লাগে ওই প্লেয়ারটাকে, তো আমি মেবি তার জন্যই যেতাম, বাট একটা অ্যামাউন্ট পর্যন্ত যেতাম, এমন নয় যে মাথা খারাপ করে 15 কোটির ওপর চলে যেতাম, সেরকম না, হয়তো 10 কোটি অব্দি ম্যাক্সিমাম যেতাম, বাট জেমি স্মিথ আমার পছন্দ। বাকি লিভিংস্টোনও খারাপ হবে বলে মনে হয় না আমার ইডেনের কন্ডিশনে, এই অপশানগুলো কিছু আছে। এরপর সুরভি বর্মন জিজ্ঞেস করেছে এখন বর্তমানে তোমার স্টুডিও ঠিক কোথায়, নতুন স্টুডিও কবে দেখতে পাবো, জয় KKR। দেখো আমার স্টুডিও বলতে এটা আমার বেডরুমই আমার স্টুডিও, অন্য কোথাও না, এটাই বেডরুম। এখানে যেখানে আমি ভিডিও বানাচ্ছি এর পেছন দিকে আছে টিভি, সেখানে আমি খেলা দেখি, এখানে বসে ভিডিও বানাই, এই দিকে আছে আমার বেড, এখানেই বসে এডিট করি, এইখানেই চলছে, মানে বেডরুমেই স্টুডিও, এটা আমার বাড়িতেই স্টুডিও। আর নতুন স্টুডিও বলতে এখন তো কোনো প্ল্যানিং নেই কিছু। তারপর সুজয় মণ্ডল প্রশ্ন করেছে দাদা এবারের ISL হওয়ার কি কোনো চান্স আছে? আগেই বললাম, সঞ্জু স্যামসন যদি CSK এর ফার্স্ট প্লেইং 11 খেলে তাহলে কি সেই উইকেট কিপার করবে নাকি MS ধোনি করবে? দেখো MS ধোনি খেললে MS ধোনি উইকেট কিপিং করবে, ধোনির আর সেই ফিটনেস নেই যেখানে মাঠে গিয়ে সে ছোটাছুটি করে ফিল্ডিং করতে পারবে, প্লাস স্পিনারদের এগেনস্টে ধোনি দুরন্ত একজন কিপার, ধোনি খেলা মানে ধোনিই কিপিং করবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আর এবারের IPL এ তোমার সবচেয়ে কোন ইন্ডিয়ান ব্যাটসম্যান এবং কোন বিদেশি ব্যাটসম্যান এবং কোন ইন্ডিয়ান বোলার বিদেশি বোলারের উপর তোমার বেশি নজর থাকবে? দেখো আমার পার্টিকুলারলি ইয়ং প্লেয়ারদের দিকে একটু বেশি নজর থাকে, সেখানে ভারতীয়দের মধ্যে অভিষেক শর্মার দিকে নজর থাকবে, যেরকম জয়সওয়ালের দিকে নজর থাকবে, সেরকমই আয়ুষ মাত্রে বলো বা তার সঙ্গে সঙ্গে তোমার বৈভব সূর্যবংশী, তাদের দিকেও নজর থাকবে। বাকি রিঙ্কু সিং এর উপরও নজর থাকবে। বিদেশিদের মধ্যে ডুয়েল ব্রেভিস বা যদি ক্যামেরন গ্রিনকে KKR নেয় সেক্ষেত্রে ক্যামেরন গ্রিন, সেই প্লেয়ারগুলোর দিকে বেশি করে নজর থাকবে। টিম ডেভিড যারা বর্তমানে ভালো করছে, তো মেনলি বলতে পারো যারা বর্তমানে ইয়ং ট্যালেন্ট তাদের দিকে আমার বেশি করে নজর থাকে। বাকি তো অবভিয়াসলি রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, মহেন্দ্র সিং ধোনি, তাদের দিকে তো নজর থাকবেই থাকবে, সবারই থাকে, বাট ইয়ং ট্যালেন্টদের দিকে আমার একটু বেশি করে নজর থাকে। তারপর প্রশ্ন করেছে পিপলস ভেরিডিক্ট নেটওয়ার্ক, আমার নাম বিপুল, যখন তোমার 7K সাবস্ক্রাইবার ছিল তখন থেকে আমি তোমার চ্যানেলের সদস্য, ক্রিকেটের প্রতিটি ভিডিওই আমি দেখি, তবে আমার একটি প্রশ্ন যেটি জানি না তোমার বাড়ি কোথায়, তোমার সঙ্গে একটি সেলফি তুলতে যাই, বললে আমি অ্যান্সারটা আগে দিয়ে দিয়েছি আমার বাড়ি কোথায়। দেন তারপর দিব্যেন্দু পাত্র প্রশ্ন করেছে মেসি আর রোনাল্ডো এর মধ্যে তোমার ফেভারিট প্লেয়ারকে, আর কেন ফেভারিট সেটা বলবে যুক্তি দিয়ে। দেখো যুক্তি দিয়ে সব কিছু বলা যায় না, যুক্তি দিয়ে বলা যায় হয়তো, তবে কিছু কিছু জিনিসের লজিক থাকে না, ম্যাজিক থাকে। আর মেসির ওপর ভালোবাসাটা আমার সেরকমই, তো অবশ্যই আমি রোনাল্ডোকেও রেসপেক্ট করি, বাট আমার ফেভারিট প্লেয়ার লিও মেসি। তারপর প্রিয়দীপ নন্দী অনেকগুলো প্রশ্ন করেছে, সবগুলো নিতে পারছি না, কয়েকটা নিচ্ছি। প্রশ্ন করেছে তুমি ক্লাব ফুটবল কি ফলো করো না, যদি করো তাহলে UCL এ কাকে সাপোর্ট করো? বললাম আমি আগেই বার্সেলোনাকে আমি সাপোর্ট করি। দেন তারপর প্রশ্ন করেছে মেসি কলকাতায় আসছে, তুমি কি সেই ইভেন্ট অ্যাটেন্ড করবে? দেখো এখন অবধি প্ল্যান নেই, এখন অবধি চান্স কম। তারপর প্রশ্ন করেছে তুমি কোনটা বেশি পছন্দ করো, ফুটবল না ক্রিকেট? দুটোই পছন্দ করি আমি সমানভাবে, বর্তমানে ক্রিকেটটাই বেশি দেখা হচ্ছে, ভারতীয় ফুটবলের এই দুরবস্থায় একটু ইন্টারেস্ট কমে যাচ্ছে, কি আর বলবো। তারপর স্পোর্টস চ্যানেল ওপেন করার গল্পটা শেয়ার করলে ভালো হতো, আর যদি স্পোর্টস চ্যানেল ওপেন না করতে তাহলে কিসের চ্যানেল ওপেন করতে? দেখো স্পোর্টস চ্যানেল ওপেন করার গল্প বলতে গেলে খেলাই আমি সব থেকে বেশি দেখি, সবসময় খেলা নিয়েই আর কি আলোচনা করি, বন্ধুদের সঙ্গে করতাম, খেলাই দেখতাম, তো এটাই সব থেকে বেস্ট টপিক ছিল আমার, যেটা নিয়ে আমি ইউটিউবে ভিডিও বানাতে পারতাম, সেই কারণেই স্পোর্টস নিয়েই আর কি শুরু করেছে। আর তোমার দেখো ইন্ডিয়ার বেস্ট ওয়ার্ল্ড কাপ প্লেইং 11 কোনটা, 2011 না 2023? দেখো আমি রিসেন্সি বায়াসে যাচ্ছি না, 2011 চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া, সেটা স্মৃতিটা সবসময় মনে থাকবে, এবং 2011 টিমটাকেই আমি বলবো। যদিও বোলিং অ্যাটাকের কথা বললে 23-এর বোলিং অ্যাটাক বেশি বেটার ছিল, বাট 11 টিমে ওই যে একটা যুবরাজ সিংয়ের মতো প্লেয়ার ছিল, সে যে ব্যালেন্সটা অ্যাড করছিল সেটা সামহাও 23-এর টিমে মিসিং ছিল, যেটা আমরা ফাইনালেও কিছুটা বুঝতে পারি। মেবি হার্দিক পান্ডিয়া যদি ফিট থাকতো ব্যাপারটা ডিফারেন্ট হতে পারতো। তারপর আয়ুষ এডিটস প্রশ্ন করেছে হোয়াট ইউর ফেভারিট IPL মোমেন্ট? ফেভারিট IPL মোমেন্ট তো অনেকগুলো আছে, 2012 কলকাতার IPL জয় বলো, রিঙ্কু সিংয়ের 5টা বলে 5টা 6 মারা বলো, 49 অল আউট, অনেকগুলো আছে। তো ফেভারিট IPL ফাইনাল 2012 IPL ফাইনাল, KKR IPL জয়। ইওর এজ, আমার বয়স হচ্ছে 26। ইওর ফেভারিট ফুটবল প্লেয়ার, আগেই বললাম। দেন তারপর SN ভাইন্স জিজ্ঞেস করেছে বোমকেশ না ফেলুদা? ভাই ফেলুদা ফেভারিট, ছোটো থেকে ফেভারিট আমার ফেলুদা, নো ডাউট। তারপর সোহেল বাংলা বলেছে হ্যালো সুপ্রিয় ব্রো, আমার মতে তোমাকে KKR অ্যান্ড MBর কোচ করে দেওয়া উচিত। বাহ, বিকজ তুমি এই দুটো টিমকে নিয়ে এত সুন্দরভাবে ভিডিওতে কথা বলো, খুব ভালো লাগে। তুমি কি বলো? দেখো বাড়িতে বসে কথা বলা সোজা, কোচিংটা অত সোজা না। তবে হ্যাঁ এটা বলতে পারো KKR এমন এমন কিছু প্লেয়ার মাঝে মধ্যে অকশানে সিলেক্ট করেছে, তাদের থেকে বেটার সিলেকশন কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি করতে পারতাম, এটুকু বলতে পারি। বাকি তো কোচের কাজ অনেক শক্ত, সেটা আমার করার যোগ্যতা নেই। তারপর পেস প্রো গেমিং প্রশ্ন করেছে তোমার সবচেয়ে মেমোরেবল IPL ফাইনাল কোনটা? আগেই বললাম 2012 IPL ফাইনালটা, ওটা সারা জীবন মনে থাকবে। সম্ভবত জামাই ষষ্ঠী ছিল,
অনেকে মানে মাসির ছেলেরা মিলে মামার বাড়িতে বসে খেলা দেখছিলাম, এবং একটা আলাদাই মানে ব্যাপার ছিল। কতটা চেঁচিয়েছিলাম সেটা তার পরের দিন বুঝতে পারলাম মনোজ তেওয়ারির দুটো 4 মারার পর, যখন তার পরের দিন গলা থেকে আমার আওয়াজ বেরোচ্ছিল না। প্রথমবার কেকেআরের আইপিএল জয় আলাদাই ওই জিনিসটা, ওই দিনটা ভুলবো না। তারপর দুটো ইন্ডিয়ান ফুটবল নিয়ে প্রশ্ন, ইন্ডিয়ান ফুটবলের যে অবস্থা, এই প্রবলেম থেকে ওভারকাম করতে হলে কি করা উচিত, আর ইন্ডিয়ান ফুটবলটাকে ক্রিকেটের মতো সাকসেসফুল করতে কি করা উচিত। দেখো, প্রথমত এআইএফএফকে দায়িত্ব নিয়ে অনেক কিছু ভালো কাজ করতে হবে, যেটা তারা করেই না। তার উপর প্লেয়ারদেরও দায়িত্ব নিতে হবে, প্লেয়ারদেরও ভালো খেলতে হবে। প্লেয়াররা ভালো খেললে তবে সমর্থক আসবে, সমর্থক এলে সাপোর্ট এলে দেন স্পন্সর আসবে, দেন ভারতীয় ফুটবলের উন্নতি হবে। প্লেয়াররা যদি ওই অল্প টাকায় খুশি, অল্প না ভালোই টাকা পাচ্ছে, এখন অনেক টাকা পাচ্ছে, তাদের যা কোয়ালিটি সেই তুলনায় অনেক বেশিই পাচ্ছে, তবে যদি ভারতের জাতীয় দলের হয়ে পারফর্ম না করতে পারে, ইন্টারেস্ট কিন্তু আসা মুশকিল ওভারঅল ভারতীয় ফুটবলের। কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে আমরা হয়তো লাফালাফি করবো, তবে ওভারঅল গোটা ভারতে ফুটবল কালচারটাকে ছড়িয়ে দিতে হলে প্লেয়ারদের আগে দায়িত্ব নিয়ে ভালো খেলতে হবে। সেই জিনিসটাই দেখা যায় না, বাকি তো করাপশন আছেই আমাদের। এবং অনুকূল রয়কে কেকেআরে জাদেজা বা অক্ষর প্যাটেলের মতো ইউজ করতে পারে, অবশ্যই করা উচিত। যে ফর্মে এখন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খেলছে, যেরকম ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে কন্ট্রিবিউশন করছে, তাকে আরও বেটার ইউজ কেকেআর অবশ্যই করতে পারে। তারপর সৈফুদ্দিন মল্লিক বলেছে, দাদা আমি তোমার ভিডিও 2021 থেকে দেখি, তুমি ছাড়া এমন কোনো ভিডিও নাই যে আমি দেখিনি, প্রতিদিন রাতে তোমার ভিডিওর অপেক্ষায় থাকি। সুপ্রিয়তা যতদিন থাকবে জ্ঞান, ভালোবেসে যাবো ইউনিকর্ন। বাহ, থ্যাংক ইউ এত ভালো ভালো কথা লেখার জন্য, লাভ ইউ। এবং দেন রোহিত খান তারপর বলেছে, হ্যালো দাদা আমি রোহিত, আমার নেমটা তোমার ভিডিওতে নিও, আর তুমি আইএসএল আর আইপিএলে কোন টিমকে সাপোর্ট করো সেটা আই থিঙ্ক সবাই জানো, আর তোমার নামও নিয়ে নিয়েছি রোহিত খান। এরপর মিস্টার মাহি জিজ্ঞেস করেছে, সুপ্রিয় ঠান্ডায় কেমন আছো, বাড়ির আশেপাশে শিয়াল ডাকছে কি? ঠান্ডায় ভালোই আছি, আর শিয়াল তো সারা বছরই ডাকে, আমি থাকি জঙ্গলের মাঝখানে, বাড়ির পেছনে জঙ্গল, সেখানেই শিয়াল থাকে। দেন মোহনবাগান নিয়ে আর এই সিজনে আসার আলো দেখছি না, তোমার কি মনে হয় এবছর কেকেআর মনের সে দুঃখ ঘোচাতে পারবে? হোপফুলি পারবে। আর মোহনবাগান নিয়ে আসার আলো বলতে লোবেরা তো এসেছে, কিন্তু আগে তো কোনো টুর্নামেন্ট হোক যেখানে গিয়ে মোহনবাগান আবার ভালো খেলবে, সেটা আমরা দেখতে পাবো। নেক্সট কি টুর্নামেন্টে মোহনবাগান খেলবে সেটাই জানি না আমরা। তারপর নতুন করে আর কি বলবে, এত বছর ধরে দেখছি তো আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক ইমপ্রুভ হয়েছে অডিও ভিডিও দুটোতেই, কথা বলার ধরন, মান, স্টুডিও সেটআপ অনেক ইমপ্রুভ হয়েছে। এবার একটা টুকটুকে বউ আনলেই হলো, বাহ। আবারও বলছি, তারকেশ্বরে জল ঢালতে এলে আমাকে জানিও, আর না জানালে ট্রেন বন্ধ করে দেবো। তারকেশ্বর 2-3 দিন আগেই গিয়েছিলাম, এবং জল ঢালতে জানি যদিও, সন্ধ্যাবেলায় গিয়েছিলাম সন্ধ্যা আরতি দেখতে। তার আগেরবার আমার নামটা ভুল বলেছিল, আমার নাম মহেন্দ্র, ছোট করে মাহি, এবারে ঠিকই বলেছে কিন্তু। তারপর গেমিং হাব প্রশ্ন করেছে, হাই দাদা আমি জিৎ পাল, তোমার ভিডিও 2019 থেকে কনসিস্টেন্টলি দেখে আসছি, ক্রিকেট হোক বা ফুটবল সব ভিডিওর জন্যই ওয়েট করে থাকি। থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য, এত সাপোর্টের জন্য। তুমি কমেন্ট করো, আমি জানি তোমার নামটা দেখি চেনা চেনা লাগছে, আর তুমি একবারও অ্যান্সার দাওনি, এইবার দিয়ে দিচ্ছি তোমার অ্যান্সার। 4টে কোশ্চেন, তুমি আর ফ্রি ফায়ারের ভিডিও দাও না কেন? ফ্রি ফায়ার আর খেলা হয় না সেরকম, তখন লকডাউনের সময় কোনো কাজ ছিল না, সেই সময় গেম টেম খেলতাম, সেই সময় ভিডিও দিতাম। এখন আর ফ্রি ফায়ার তো সেরকম খেলা হয় না, মাঝে মধ্যে খেলি যদিও। তোমার ইউটিউব ইনকাম কত? ইউটিউব ইনকাম বলতে গেলে ওরকম কনসিস্টেন্টলি কোনো ইনকাম নেই, যেরকম তুমি ভিডিও দেবে কাজ করবে তার উপর সেটা ডিপেন্ড করে। প্লাস অনেক সময় তুমি ভালো ভিউস এলেও টাকা আসে না, অ্যাড কম চলে। আবার কিছু কিছু সময় যেমন দেওয়ালির সময়, যেই সময় অ্যাড বেশি চলে, তো অনেক কিছু আর কি ব্যাপারের উপর ডিপেন্ড করে। কনস্ট্যান্ট কোনো ইনকাম সেইভাবে কিন্তু নেই, সেটা বলা মুশকিল কত ইনকাম। দেন নেক্সট কোথায় বেড়াতে যাবে? এখন অবধি নেক্সট কোথায় বেড়াতে যাবো ঠিক হয়নি। লাস্ট আমি কেদারনাথ ট্যুর করে এসেছিলাম, তারপর থেকে অনেক কোথাও যাওয়া হয়নি অ্যাকচুয়ালি। আর সাবস্ক্রাইবারদের সাথে একটা গ্রুপ ট্যুর করার অনুরোধ রইল, মেবি ইন ফিউচার করা যেতে পারে। বাকি সব কোশ্চেনের অ্যান্সার পাওয়া। বাই দ্য ওয়ে ভালোবাসা নিও, তোমার ওয়ান অফ দ্য বিগ ফ্যান। থ্যাংক ইউ সো মাচ তোমাকেও এত ভালোবাসা সাপোর্টের জন্য। তারপর দেবার্ঘ প্রশ্ন করেছি, ইউনিকর্ন এই নামটা কোথা থেকে পেলে, অন্য নামও তো দিতে পারতে, এটার কি রিজন? দেখো আমি সেই সময় ভাবছিলাম ইউনিক কিছু করব, এবং সেখান থেকে ইউনিকর্ন নামটা এসেছে। জাস্ট নামটা মাথায় এসেছে, পছন্দ হয়েছে, দিয়ে দিয়েছি, আর কিছু না। মানে খুবই র্যান্ডম থট, সেরকম কোনো লজিক নেই নামটার পেছনে, বাট এই নামটাতেই এখন চলছে। তারপর অঙ্কন সাহু বলেছে, জেকব ডাফি টি20 নম্বর 3 বোলার, তো পাথে রানার আগে জেকব ডাফিকে প্রায়োরিটি কি আগে দেওয়া উচিত? দেখো আমি বলবো যে বর্তমানে যদি 2026-2027 প্ল্যানিংয়ে কেকেআর যায়, সেখানে জেকব ডাফি টাইপের একটা বোলার ভালো ফর্মে আছে, উইকেট নিচ্ছে, সে বেটার চয়েস হবে। বা ম্যাট হেনরি টাইপের একটা বোলার যে বোলিং অ্যাটাকে লিডার হতে পারবে। তবে পাথিরানাকে কেন ইন্টারেস্ট দেখাচ্ছে? কারণ পাথিরানা কিছুটা ইউনিক স্কিল সেট নিয়ে আসে। ওই যেটা বলছিলাম না, যে শুধুমাত্র 1-2 বছরের প্ল্যানিং না, একটা লম্বা সময়ের প্ল্যানিং।
তবে সেই প্ল্যানিং করে তোমার সবসময় কিন্তু লাভ হয় না, যে আমি এই প্লেয়ারটাকে 10 বছর রাখবো, সে আমাদের হয়ে মালিঙ্গার মতো কাজ করতে পারবে। বাট মেগা অকশনের ডাইনামিক্স, সে কেমন ছন্দে থাকবে, কেমন ফর্মে থাকবে, সেই ব্যাপারগুলো ডিপেন্ড করে। তো হয়তো বলতে পারো পার্টিকুলারলি 2026-এর বিচারে জেকব ডাফি বেটার অপশান। বাট যদি লং টার্ম প্ল্যানিং করে, সেখানে পাথিরানা যেরকম ইউনিক স্কিল সেট নিয়ে আসে, সেটা টিমকে লং টার্মে বেনিফিট দিতে পারে যদি সে তার পুরনো ছন্দে ফিরে। এবং আমার মনে হয় সে ফিরবে, বাট 1-2 বছর টাইম হয়তো আরও লেগে যেতে পারে, কারণ তার অ্যাকশনে একটু পরিবর্তন হচ্ছে, তাকে একটু ডিফারেন্টভাবে তৈরি করার চেষ্টা চলছে। সঙ্গে ইনজুরি কনসার্নটাও তার থাকছে, বর্তমানে একটু বেশিই থাকছে। এরপর ইটস আমিন অফিসিয়াল বলছে, দাদা তোমার 25K সাবস্ক্রাইবার থেকে ভিডিও দেখি, তোমার ভয়েস, কথা বলার স্টাইলটা খুব সুন্দর, ধন্যবাদ তোমাকে। দাদা তুমি মুর্শিদাবাদ ঘুরতে আসবে বলেছিলে, কি হলো? আসলে অবশ্যই জানিও। না, এখন অবধি যাওয়া হয়নি, যাওয়ার ইচ্ছা আছে, যাবো অবশ্যই একদিন, বাট এখন অবধি যাওয়া হয়নি। আর আমি তোমার ফ্রি ফায়ার আইডির ফ্রেন্ড ছিলাম, তুমি আনফ্রেন্ড করে দিয়েছো কেন? আনফ্রেন্ড করে দিয়েছি, তবে আমি তো আনফ্রেন্ড কাউকে করি না। মেবি আমার ভাইয়ের কাছেও আইডি আছে, সে মাঝে মধ্যে খেলে, জানি না ভাই এবার সেটা, বাট আমি নিজে থেকে কাউকে আনফ্রেন্ড করিনি। এরপর জিৎ স্কোপ প্রশ্ন করেছে একটা র্যাপিড ফায়ার, রসগোল্লা ওর পান্তুয়া? রসগোল্লা, মোমো ওর বিরিয়ানি? দুটোই ভালো লাগে, তবে আজকে সকাল থেকে বিরিয়ানি খেতে বেশি ইচ্ছা করছে, তো বিরিয়ানি থাক আজকে। ক্রিকেট ওর ফুটবল? বর্তমানে ক্রিকেটটাই বেশি দেখা হচ্ছে। মেসি ওর রোনাল্ডো? মেসি। কোহলি ওর ধোনি? কোহলি। আরসিবি ওর কেকেআর? প্লিজ আমার নামটা নিও, সৃজিত, লাভ ফ্রম সাউথ কলকাতা। নিয়েছি। দেন নীলাঞ্জন ব্যানার্জি বলেছে একবার সাবস্ক্রাইবার মিট করো কোনো একটা ছুটির দিন দেখে, দেখা যাক, হোপফুলি চেষ্টা করবো ভবিষ্যতে। আর তোমার কোনটা দেখতে বেশি ভালো লাগে, আইপিএল খেলা না আইপিএল অকশন? আমার কিন্তু দ্বিতীয়টা দেখতেই বেশি ভালো লাগে। আমার ভাই আইপিএল অকশন দেখতে হেভি লাগে, মানে যদিও আইপিএল অকশনটা আইপিএল এর জন্যই, বাট ওই অকশনের 1 বা 2 দিন নিয়ে কিন্তু এক্সাইটমেন্টটা অনেক দিন আগে থাকতে তৈরি হয়ে থাকে, এখন যেমন হয়ে আছে। তো অকশনটা আমি মানে ভীষণ এনজয় করি, আইপিএল তো করি, তো আইপিএল অকশনটা বেশ ভালো লাগে, ওটাকে এগিয়ে রাখবো। তারপর মোহাম্মদ তোশিক প্রশ্ন করেছে, দাদা কলকাতা রাসেলকে 12 কোটি টাকা স্যালারিতে ঠিকই রেখেছিল, কিন্তু কলকাতার পার্স থেকে 18 কোটি টাকা কাটতো। এটা কম বেশি সব ক্রিকেট এক্সপার্ট এবং বড় বড় ইউটিউব চ্যানেল ভুল বলছে। তারা এত ভালো জায়গায় থাকার পরও সঠিক তথ্য না জেনে কোনো টিমকে নিয়ে পর্যবেক্ষণ করছে। দেখো, এটা হওয়াটা কিছুটা স্বাভাবিক ব্যাপার, যারা খুব বেশি না অ্যানালিসিস করে তারা এই ব্যাপারগুলো বুঝবে না। আর কিছু কিছু জায়গাতে জাস্ট ভিডিও বানাতে হয়, তাই বানায়, নামই বড় বড় জায়গা, কি আর বলবো, থাকবে, সেই নিয়ে কথা বলে লাভ নেই। বাট হ্যাঁ, হয়তো অনেকে অ্যানালিসিস করেনি। ইভেন আমি দেখলাম ESPN, ক্রিক ইনফো, তারাও এই ব্যাপারটা ভুল বলছিল, তাদের মতো জায়গা থেকেও সেটা এক্সপেক্টেড না। বাট অনেকেই হয়তো সেই ব্যাপারটা মিস করে গেছে, যে রাসেল তাকে ছেড়ে দেওয়াতে কেকেআর 12 নয় 18 কোটি টাকা অকশানে আরও পার্সে অ্যাড করেছে। এরপর দীপস অভি প্রশ্ন করেছে, তোমার ভিডিও খুব তথ্যকেন্দ্রিক, আমি কেকেআরের একনিষ্ঠ ভক্ত, আমার কাছে ফিল সল্টকে ছেড়ে দেওয়াটা কেকেআরের সব থেকে বড় ভুল মনে হলো। ওই রকম একটা উইকেট কিপার ব্যাটসম্যান খুব কম আছে। আমার মনে হয় একটা দল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ওপেনার ব্যাটসম্যানদের একটা মুখ্য ভূমিকা থাকে, কারণ পাওয়ার প্লেতে যদি 70-80 রান উঠে যায়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে 200+ বা 200-এর কাছাকাছি রান হওয়ার সম্ভাবনা থাকে। আরসিবি কোনোদিন সল্টকে ছাড়বে বলে মনে হয় না। কোনোভাবে ফিল সল্টকে কি আর পাওয়া যেতে পারে, না হলে ঠিক ওরকম একটা উইকেট কিপার ব্যাটসম্যান ওপেনার, যার বয়স খুব বেশি না, বেশ কিছুদিন খেলবে, বিকল্প কে। দেখো, বিকল্প কিছু অপশান নিয়ে আমরা আলোচনা করেছি। আমি বলবো কেকেআর তো অবশ্যই বড় ভুল করেছে। এবার দেখো, ফিল সল্ট টেকনিক্যালি সব থেকে স্ট্রং ব্যাটসম্যান বা দারুণ প্লেয়ার সেরকমটা না, কিন্তু ব্যাপারটা কি, ফিল সল্ট এখন তার পিকে আছে। এই পিক টাইমে কেকেআর তাকে পেয়েছিল একটা মরসুমের জন্য, আরসিবি আরও বেশি সময়ের জন্য পাচ্ছে। হয়তো নেক্সট আরও 2-3 বছর তার পিকটা থাকবে, তার বেশিও থাকতে পারে। তো পারফেক্ট টাইমে ফিল সল্টকে পেয়ে গিয়েছে আরসিবি। এবং ফিল সল্টের একটা ব্যাপার হচ্ছে তার মেন্টালিটি, যে প্রথম থেকে মেরে খেলবো, ওই টাইপের মেন্টালিটির প্লেয়ার অনেকে আছে। যেমন জেমি স্মিথই হয়তো ফিল সল্টের থেকে টেকনিক্যালি বেশি ট্যালেন্টেড, তার মেন্টালিটিও ওরকম, বাট তার কিন্তু পিকটা কি এসেছে বা সে কি সেই ফর্মে আছে, সেটার উত্তর হয়তো আমরা এখনো অবধি দিতে পারবো না। ওই টাইপের প্লেয়ার অনেক আছে, বাট সল্ট যে ফর্মে বা নিজের পিক টাইমে আছে, সেই সময়টাই কতজন আছে সেটা একটা ফ্যাক্টর। সেখানে সল্টকে ছেড়ে দেওয়া অবশ্যই কেকেআরের একটা ভুল। তবে মেবি কেকেআর জেমি স্মিথ বা ফিন অ্যালেন টাইপের প্লেয়ারকে এনে হয়তো সেই টাইপের কিছুটা রোল দিতে পারে, যেটা ইডেনের পিচে সুইটেবল হতে পারে। জোস ইংলিশ এই মরসুম 4টে ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে, তাকেও নিয়ে রেখে দিতে পারে যদি কম দামে পায়। 2027-এ সেও সেই কাজটা কিন্তু করে দিতে পারে কেকেআরের মতো একটা দলের জন্য। তারপর অরিজিৎ রয় জিজ্ঞেস করেছে, লিয়াম লিভিংস্টোন আর মিলারকে কেকেআরে নিয়ে আসলে কেমন হবে? দেখো, লিভিংস্টোন ভালো অপশান হতে পারে, সেই নিয়ে আলোচনা করেছি, বাট মিলারের এজ অনেকটা হয়ে গিয়েছে। কেকেআর 65 কোটি নিয়ে যাচ্ছে, মিলারকে আনার মনে হয় না দরকার আছে, কারণ বয়সই যদি একটা ফ্যাক্টর হয়, তাহলে তো রাসেলকে ছাড়তো না কেকেআর, বয়সটা ফ্যাক্টর বলেই ছেড়েছে। মিলারেরও কিন্তু এজটা অনেকটাই, আই থিঙ্ক 37। তো
মেবি লিভিংস্টোন বেটার অপশন যদি ফিনিশার টাইপের কাউকে আনতে হয় মিলারের থেকে, নয়তো কুপার কর্নলি টাইপের প্লেয়ারের উপর ইনভেস্ট করা যেতে পারে কম দামে পেয়ে গেলে। মিলারের থেকে হয়তো বেটারই হবে ভবিষ্যতের জন্য। তারপর আলাদিন আজারে প্রশ্ন করেছে, আমি তোমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাই, কোথায় কথা বলতে পারবো? ভাই আলাদিন আজারে আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চায়, আমি তো যেখানে বলবে সেখানে গিয়ে কথা বলে আসবো। বাই দ্য ওয়ে নয়তো আমাকে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো, তবে ইনস্টার লিঙ্ক আমি প্রথম কমেন্টে এবং ইনস্টা আইডিটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখানে কন্ট্যাক্ট করতে পারো, ফলো করে রাখতে পারো, সেখানে কথা বলা যাবে। দেন তারপর রনিত 5610 অঞ্জনা মণ্ডল তারা জিজ্ঞেস করেছে তোমার বাড়ি কোথায়, এটার অ্যান্সার আগেই দিয়েছি। এবং তারপর শিবানী থান্ডার, রাশেদ সীমা এবং মিথুন তারা জিজ্ঞেস করেছে কেকেআরের নেক্সট ক্যাপ্টেন কে হবে। দেখো কলকাতা নাইট রাইডার্স নিয়ে যেটা সব থেকে বড় প্রশ্ন এখন ক্যাপ্টেন কে হবে, আমার কাছে এখন কোনো নাম নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, বাট আমার মনে হয় কেকেআরের অকশানে একটা ভালো টিম বানানোর জন্য দেখা উচিত এবং দেন ক্যাপ্টেন্সি সেই টিমের মধ্যে থেকে কাউকে দিতে পারে, কোনো অপশান না থাকলে সুনীল নারায়ণকেই দিতে পারে। আর যেহেতু কেকেআরের বেঞ্চে অভিষেক নায়ার, ডিজে ব্রাভো, রাসেল, তার সঙ্গে তোমার ওয়াটসন, সাউদি, এতগুলো এমন নাম আছে যারা লিডারশিপ গ্রুপের অংশ অনেকদিন ধরে আছে, তো তাদের টি20 গেমটা নিয়ে আন্ডারস্ট্যান্ডিং অনেক বেটার, তো তারাই হয়তো বাইরে থেকে খেলাটা চালানোর চেষ্টা করবে একজনকে ক্যাপ্টেন রেখে, সেটা নারায়ণ বা রিঙ্কুর মতো কাউকে করতে পারে। ভরুন একটা অপশন হতে পারতো, বাট দেখলাম ভরুন ক্যাপ্টেন হয়ে তামিলনাড়ুর হয়ে ভালো পারফরমেন্স দিচ্ছে না, তবে ভরুনের বোলিংটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তো তার উপর মেবি ক্যাপ্টেন্সির চাপটা না দেওয়াটাই বেটার হবে, তো সেটাই অপশান। আর নয় যদি অপশান থেকে কাউকে নিতে চায়, স্টিভ স্মিথ ছাড়া আর অপশান তো সেরকম কেউ নেই, বাট স্মিথকে আনলে স্মিথ কি তোমার টি20 অ্যাপ্রোচে ফিট করবে মনে হচ্ছে না, সেখানে ওটাই কেকেআরের কাছে অপশান। রিঙ্কু বা নারায়ণের মতো কাউকে দিয়ে, বা যদি মনে করে যে রাহানেকে আমরা প্রত্যেক ম্যাচে খেলাবো, সেখানে রাহানেকেই দিতে পারে, বাট টিমটাকে চালাতে হবে বাইরে থেকে। অনেক বড় বড় নামকে কেকেআর এখন নিয়ে এসেছে নিজেদের সাপোর্ট স্টাফে, তাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক বেটার, তো তারা মেবি বাইরে থেকে চালাতে পারবে। আর এখন বর্তমানে ব্যাপারটা কি যে দুটো স্ট্র্যাটেজিক টাইম আউট থাকে, দুটো ব্রেক থাকে, সেই সময় তোমার মেন্টর কোচেরা এসে মাঠে অনেক কিছু আইডিয়া দিয়ে যেতে পারে, তো সেখানে আমার মনে হয় যে বর্তমান টিমের মধ্যে থেকে তোমার সুনীল নারায়ণ অথবা রিঙ্কু সিং কাউকে একটা দায়িত্ব দিতে পারে, রিঙ্কুকে গ্রুম করতে পারে অথবা নারায়ণকে দায়িত্ব দিয়ে বাইরে থেকে টিম চালাতে পারে, সেটাই হয়তো বেটার হবে। কারণ তুমি যদি একটা ভালো স্ট্রং 11 বানাও, সেটা করাই উচিত। তোমার রাহানে বা স্টিভ স্মিথের মতো প্লেয়ারকে জোর করে প্লেইং 11-এ ঢোকালে কিন্তু ব্যালেন্স খারাপ হতে পারে। তবে হ্যাঁ, যদি কেকেআর ম্যানেজমেন্ট মনে করে যে রাহানে আমাদের হয়ে প্রত্যেকটা ম্যাচ খেলবে, তাকেই হয়তো রাখতে পারে। যদিও আমি শিওর না লাস্ট ইয়ার রাহানে যেটা ক্যাপ্টেনশিপ করেছে সেরকম ক্যাপ্টেনশিপ দিয়ে টিমের খুব একটা লাভ হচ্ছে বলে, তার থেকে রিঙ্কুকে দিয়ে দাও, যতটুকু শিখবে ততটা ভালো। তবে রিঙ্কুর একটা প্রবলেম কি হতে পারে, ওই বিদেশিদের সঙ্গে কমিউনিকেট করা, সেই জায়গাতে নারায়ণও একটা অপশান হতে পারে। বাট ডেফিনেটলি বলবো যে খুব ভালো অপশান কেকেআরের কাছে ক্যাপ্টেন্সির জন্য কেউ নেই সেরকম, সেই কারণেই কেএল রাহুলকে আনার জন্য কেকেআর অত বেশি চেষ্টা করছিল। বাকি তোমাদের মতামত জানিও। অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম, ভাই গলা ধরে গেছে লাস্টের দিকে, আর প্রশ্ন নিতে পারলাম না, ভিডিওটাও অনেক বড় হয়ে গিয়েছে। যারা লাস্ট অব্দি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, আর কমেন্টে তোমাদের মতামত জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।